আদালতের পর্যবেক্ষণে যখন চিকিৎসাধীন ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএমে সব থেকে বেশি সুবিধা পেয়েছেন, কি বলবেন? ইডির বিশেষ আদালতের পর্যবেক্ষণ চিকিৎসাধীন সবাই জানে উডবান ওয়ার্ড মানে তৃণমূলের যত বেনিফিট এবং যত অভিযুক্ত চোর ডাকাতের আশ্রয়স্থল সবাই জানে। উডবান ওয়ার্ড বিতর্কিত এবং পিজির ডাক্তারবাবুরা একটা বড় অংশ, বিশেষ করে সুপার সহ এরা যে অপরাধী এটা সবাই জানে। এবং আপনারা জানেন যে মমতা ব্যানার্জির বাড়ির একজন ডাক্তার, তিনি এমএলএ, তিনি ভাইপোর মুখে পর্যন্ত ডায়ালাইসিস করতে ওখানে নিয়েছিলেন। ডক্টর বিধান চন্দ্র রায় যা যা করে দিয়ে গেছিলেন তার অদক্ষতা তিনি ঘটিয়ে দিয়ে গেছেন। আপনি বহরমপুর মেডিকেল কলেজে যাবেন, এগুলো রেফার হয়ে গেছে, রেফার হসপিটালে পরিণত হয়েছে, একটা নিউরো সার্জন পাবেন না। প্রধানমন্ত্রী জনঔষধি দোকানের মাধ্যমে যে সুযোগ সুবিধা গোটা দেশ পাচ্ছে, সে সুযোগ আমরা পাই না। আয়ুষ্মান ভারত গোটা দেশ পাচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ, গোটা দেশ পাচ্ছে। ঝাড়খণ্ডে ইউপিএ সরকার তারাও দিচ্ছে, পশ্চিমবঙ্গে আপনি পাবেন না। আর স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড বহরমপুরে যে কোনো নার্সিংহোমে নিয়ে গেলে নেয় না, বলে গ্যাস না কার্ড। যদি কার্ড বলেন ডাক্তার বাবু নেই, বেড নেই, ওটি ফাঁকা নেই। আর যদি ক্যাশ দেন তাহলে আপনাকে ভর্তির সুযোগ দেয়। সবচেয়ে অবহেলিত হেলথ সেক্টরে পশ্চিমবঙ্গ, সেই কারণে হসপিটালগুলোকে এবং সুপার স্পেশালিটি হসপিটালগুলোকে তৃণমূলের চোর ডাকাতদের সেফ জোন হিসেবে মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছে। আমি এসেছিলাম বলে তো 4 লক্ষ মার্কিন 78,000 নেমে গেছিল। আমি এসেছিলাম বলে এরকম একটা পচা মাল দাঁড়িয়েছিল তৃণমূল থেকে, গান্ধীর একটা পচা মাল। ডাকাত বলে 2 ভাই গেল, 2 ডাকাত যাচ্ছে, 2 ভাইতে দেখলেই পরে ওই পচা মালটা মাত্র 78,000 হেরেছে। এটা আমার সৌজন্যে। নওদা লিফট, রেজিনগর লিফট, বেলডাঙ্গা লিফট, ভরতপুর লিফট, বড়োয়া লিফট, 2 জায়গায় ভোটে তো অজিত চৌধুরী জিতেছে। এখানে পুরোহিত যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপির প্রার্থী, সম্মানীয় ব্যক্তি, তিনি কার্যত স্লো চলছিলেন। এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বিজেপির প্রার্থীকে, কিন্তু সনাতনীরা শক্তিপুর থেকে সর্বাঙ্গপুর তাদের ভোটে উনি জিতেছিলেন, বলেছিলেন আমি মসিয়া। এখানে তৃণমূলের যে গুন্ডারা আছে, মান্নান হোসেন ছেলে, ওটা অজিত চৌধুরীর ভাষায় বলি, মান্নান সাহেবের ছেলেরা যারা গুন্ডারা আছে তাদেরকে আমি রুখে দেব। তাই মানুষ উনাকে ভরসা করে ভোট দিয়েছিলেন। আর এবারে আমি নেই, মালদা মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিহ্ন হবে। আপনি শুধু মিলিয়ে নেবেন ভোটের দিন, আপনার সঙ্গে 4 তারিখে বিকেল বেলা কথা হবে। মালদা, দক্ষিণ মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ 4টে কেন্দ্রে তৃণমূল থার্ড হবে। লিখে রাখুন আমার নাম করে। উত্তর মালদায় প্রসূন, দক্ষিণ মালদায় শাহনওয়াজ, ওখানে আবু তাহের, এখানে অজিত চৌধুরী, 4 জনই থার্ড হবে। খলিল বাবু হয়তো সেকেন্ড হলেও হতে পারে। এ মাটি ওনার থেকে আমি ভালো চিনি। মিলিয়ে নেবেন ভোটের দিন, নিশ্চিন্ন হবে এই চোর পার্টি। শাহজাহানের পার্টি গরিব গরিব দলিত কন্যাদের মাঝরাতে ডেকে নিয়ে যারা পিঠা বানানোর নাম করে বছরের পর বছর মায়ের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করেছে, তাদেরকে বহরমপুরের ভোটাররা ভোট দেবে না। ভোট নরেন্দ্র মোদী পাবে, তার প্রতিনিধি লোকসভায় যাবে। মুখ্যমন্ত্রী আজকে চালসা গেছিলেন পরিদর্শনের সময়, স্থানীয় মানুষদের সঙ্গে তার আলাপচারিতা হয়। প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী স্থানীয় মানুষদের অভিযোগ রাস্তাঘাট নিয়ে, মুখ্যমন্ত্রী রাস্তা মেরামতির আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষদের বক্তব্য ভোটের পরে তো ভুলে যাবেন। ঠিক কথাই বলেছে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ। তিনি মাঝরাত্রে গেছিলেন তো খিচ মেরি ফটো তোলার জন্য ময়নাগুড়ি জলপাইগুড়ি, এবং তার কালকে তিনি ওখানে চালসাতে নৃত্য করেছেন। যখন 1,500 থেকে 2,000 লোক খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে, রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে, ফল দিয়েছে।
আজকে একটা এনজিও 1000 মশারি দিয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন। আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়ে এসেছেন। চার্চে গেছেন, প্রেয়ার সবাই করতে পারে, আমরাও মনে করি যে কোনো ধর্মীয় স্থান প্রত্যেকটা নিজ নিজ ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা, কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশপকে পাশে বসিয়ে, এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন। এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন। এই মুখ্যমন্ত্রীর জন্যই সিএএ কে বিকৃত করে এনআরসির নাম দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস, একটা হেরিটেজ ট্রেন, তাকে জিয়াগঞ্জে আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল। আপনারা কেন এত তাড়াতাড়ি ভুলে যান এসব কথা? কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং তিনি পৃথক রাজ্যের দাবিদার, এবং আজকেও বলেছেন যে সেন্টিমেন্ট মানে স্থানীয় মানুষদের সেন্টিমেন্টের কথা ভেবে কংগ্রেস 55 বছর রাজত্ব করেছে, করে দেয়নি। কংগ্রেস কতদিন রাজত্ব করেছে? কংগ্রেস কেন করে দেয়নি? বহরমপুরের মানুষ যদি তাহলে রাজ্য ভাগ চান, তাহলে অধীর চৌধুরীকে ভোট দেবেন। এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। মনীষ তামাং যদি বলে থাকেন কংগ্রেসের প্রার্থী, তার উত্তর অধীর চৌধুরীকে দিতে হবে। যদি রাজ্য ভাগ চান তাহলে অধীর চৌধুরীকে ভোট দেবেন। এইসব ঢপবাজি, অস্তিত্বহীন পার্টি। স্বাধীনতার পরে এই প্রথম বিধানসভায় সিপিএম এবং কংগ্রেসের কোনো মেম্বার নেই। আর সাগরদিঘির কথা ছেড়ে দেন, সাগরদিঘিতে আমাদের সাহায্যে জিতেছে জোট। কেন্দ্রীয় বাহিনী যদি আখরুজ্জামানকে সাউনি সিংহ রায়দের তাড়া না করতো, তাহলে জীবনে অধীর চৌধুরী ওখানে ওইসব জোট মোট করতে পারতো। ওসব কথা ছাড়ুন, সাগরদিঘিতে কি হয়েছে আমি জানি, আমার থেকে বেশি কেউ জানে। চলে গেছে টি বোর্ডের জন্য মমতা ব্যানার্জি আজ বলেছেন, এবং তাদেরকে কাজ চালিয়ে যেতে বলেছেন। টি বোর্ডের জন্য 10 লক্ষ মানে চা শ্রমিকদের কাজ চলে গেছে। মমতা ব্যানার্জির জন্য পশ্চিমবঙ্গে 2 কোটি বেকার তৈরি হয়েছে। তার আগে হিসাবটা দিই। সংখ্যা তত্ত্ব জ্ঞান এই মুখ্যমন্ত্রীর নেই, সেই কারণে তিনি বলেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। পৃথিবীর দেশের সংখ্যা 1170। এবং দমকলে বলেছে, দমকলেতে সভাতে বলেছে যে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ। শুভেন্দুদা, শেখ শাহজাহান বলছে সব রাজনৈতিক চক্রান্ত, সব মিথ্যে কথা বলছে। কে করেছে বুঝতেই তো পাচ্ছেন। শাহজাহান বলছে সব রাজনৈতিক ষড়যন্ত্র, সব মিথ্যে। কে করেছে? মমতার একটা বাঘ ছিল, এখন নেংটি ইঁদুর হয়ে গেছে। ও স্বগোষ্ঠী, ওর আর কোনো ভবিষ্যৎ নেই, ওর ভবিষ্যৎ নেই, ওরা ফিনিশ। সব ইতিহাসের পাতায় নাম থাকে। তাহলে বুঝতে পারবেন এই ছোড়ার কি দম আছে। নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়ার যার যোগ্য নেই, যোগ্যতা তিনি বলবেন, আর প্রধানমন্ত্রী সে পত্র নিয়ে চলে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অনুব্রত মণ্ডল বিজেপি করেনি বলে তাকে জেলে ঢোকানো হয়েছে। তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল নেই, ঐক্যবদ্ধ দল। কি বলবেন? এর কথার উত্তর দিতে হবে কেন? ওর যে মালিক, ও তো কোম্পানির এমডি, ম্যানেজিং ডাইরেক্টর। কোম্পানির যিনি মালিক মমতা ব্যানার্জি, তাকে আমি জানিয়েছি 1956। ইডি নতুন মামলা করার পরেই আত্মমনাত্মক হচ্ছে মহুয়া মৈত্র। বলছে বিজেপির দরজা খোলা না এলে এবার তিহার। এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া মৈত্র, কি বলবেন? আরে লিপস্টিক ঘুষ দেয়, ভ্যানিটি ব্যাগ ঘুষ দেয়, লোকের কুকুর চুরি করে। ওরে রাজমাতা জিতবে 2 লাখ ভোটে, 2 লাখ ভোটে জিতবে। আর ওকে বলবো কাপড় চোপড় গুছা। বিজেপিতে প্রার্থী হলো, এবং তারপরে তাকে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হলো, অভিজিৎ গাঙ্গুলিকেও সিকিউরিটি দেওয়া হলো। এগুলো তো আইবি রিপোর্টের উপর নির্ভর করে, এটা তো পলিটিক্যাল ডিসিশন হয় না। মুর্শিদাবাদে ভগবান গোলা দেখা গেছে দলীয় কোন্দল, কোনো কোন্দল, কালকে গাড়ি ভাঙা, কোনো কোন্দল নেই, কোনো নেতার হাতে ভোট নেই। সব ভোটার হচ্ছে নরেন্দ্র মোদীর ভোটার। উপরে মোদীজি আর নিচে পদ্ম ফুল, মাঝখানে কেউ নেই। এটা ফাইনাল নয় বিজেপির প্রচারে।
বিজেপির প্রচারে আমরা আগামী পয়লা বৈশাখের পর থেকে 11ই মে পর্যন্ত যা যা করব তাতে বিরোধীদের ঘুম ছুটে যাবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, জাতীয় নেতারা আসবেন বহরমপুর শহরে। আপনারা যার কথা শোনার জন্য অপেক্ষা করে থাকেন তাকেও আমরা বহরমপুরে আনব। এর বাইরে আমি আরো দুবার তো আসবই। নওদা, বেলডাঙ্গা, কাঁদি, বড়োয়া, সেখানেও আমার প্রবেশ ঘটবে। পারলে ভরতপুরেও যাব। 45-এ 5টা জিতবে কিনা ঠিক নেই, প্রধানমন্ত্রী হবে। বাংলার মেয়েকে নাকি প্রধানমন্ত্রী করবে। যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে অথবা স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে, সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে। তার আগে হওয়ার কোনো সুযোগ নাই। এদের একজন নেতা তিনি বলেন প্রধানমন্ত্রী তেলি সমগ্র ওবিসি সমাজকে অপমান করে। বদলা নেবেন না? স্বর্ণকার, কুম্ভকার, ঘোষ গোপরা বদলা নেবেন না? ওবিসিদের বদলা নেবেন না? ওবিসিদের অপমান করার বদলা নেবেন তো? সব ঘোষেদের গ্রামে 100-র মধ্যে যেন 99টা ডাক্তার নির্মল সাহা পায়। ওবিসি প্রধানমন্ত্রীকে অপমান করা মানে সমগ্র ওবিসি সমাজকে অপমান করা। কীর্তি আজাদ এসেছে দিলীপ দার এগেনস্টে, অনেক ভোটে হারবে। দিলীপ দা লাখ ভোটে জিতবে। ওখানে শত্রুঘ্ন সিনহা এসেছে। আপনাদেরকে বলি, সার্টিফিকেট নিতে গেলে আপনারা বাংলায় কথা বলতে পারবেন তো? এমপির কাছে, এই এমপি না, ওদের যে প্রার্থী। তাই আপনাদের কাছে বলি, তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। আর কংগ্রেসের কথা নাই বা বললাম, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গ তো খাতা খুলতে পারবে না, বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আর আগামী লোকসভা ভোটে 20-র নিচে থাকবে কংগ্রেস। এবং আজকে যে অধীর বাবু, পিছনে সিআরপি, সামনে পুলিশের স্কট গাড়ি নিয়ে ঘোরেন, কার দোয়ায় জানেন তো? কার দোয়ায় জানেন তো? আমাদের প্রধানমন্ত্রীর দোয়ায়। কারণ কংগ্রেসের কাছে 10% এমপি ছিল না। বিরোধী দলের মর্যাদা কংগ্রেস পাওয়ার কথা নয়। যেমন আমাদের 77 জন ছিল, 30 জন লাগে অপোজিশন লিডারের স্বীকৃতি। আমাকে দয়া করে দেয়নি, আমাকে পার্টি মনোনীত করেছে আর সংবিধান আমাকে স্বীকৃতি করে দিয়েছে। তাই বাংলা বিধানসভায় আমি অপোজিশন লিডার। অধীর বাবু যে বিরোধী দলনেতার তকমা নিয়ে ঘুরেন, তার সংখ্যা নাম্বার আছে কংগ্রেসের? নাই। কিন্তু আমাদের মোদিজি রাজধর্ম পালন করেন। তিনি মনে করেন সংসদীয় গণতন্ত্রে শাসকের যেমন প্রয়োজন আছে, বিরোধীদেরও প্রয়োজন আছে। তাই অধীর বাবুর ফটফটানি সব ভারতে বিজেপি আছে বলে। বিজেপি কর্মীরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করে, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এই ডাক্তার বাবুর পেশেন্ট সংখ্যালঘু নেই, শুধু সংখ্যাগুরু আছে। উনি মানবতার পূজারী। তাই এবারে ডাক্তার নির্মল সাহাকে জেতান, মোদিজির কাছে পাঠান। এবারে প্রধানমন্ত্রী কি হবে ঠিক হয়ে গেছে তো? জানেন তো? এই ভোটটা শুধু ডক্টর নির্মল সাহাকে জেতানোর ভোট নয়। কি ভোট বলুন তো? কি ভোট? কি ভোট? তৃতীয়বার প্রধানমন্ত্রী করার ভোট। কাকে প্রধানমন্ত্রী চান? কে কে চান দেশ ইউক্রেন হোক? চান নাকি? চান নাকি আফগানিস্তান হোক? কেউ চান নাকি দেশ? কেউ চান গাজা ভূখণ্ড হোক? কেউ চান নাকি? তাহলে বলুন এইবার, 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 এইবার পিঠে খাওয়া তৃণমূলকে শিক্ষা দেবেন না?
শাহজাহানের পার্টিকে শিক্ষা দেবেন না, শিক্ষা দেবেন না। ইভিএম এ বদলা হবে তো, বদলা হবে তো। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো। পার্লামেন্টে বক্তৃতা শোনেন, ওর শোনেন কেউ? প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল? কে করেছিল? কে করেছিল? প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল? বদলা হবে তো। মোদিজিকে নর্দমার সঙ্গে যে তুলনা করেছে তার বদলা হবে তো, হবে তো। শক্তিপুর ভুল করবে না, কুলি ভুল করবে না, কাঁদি ভুল করবে না, সালার ভুল করবে না, ভরতপুর ভুল করবে না, রেজিনগর ভুল করবে না, নওদা ভুল করবে না, বেলডাঙ্গা ভুল করবে না, হরিদাসমাটি ভুল করবে না, বহরমপুর ভুল করবে না। সবাই একজোট। এইবার 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 আমাকে একজন তৃণমূলের এমএলএ ফোন করছিলেন এই জেলার, হোয়াটসঅ্যাপে। আমি প্রথমে রমজান মুবারক জানালাম, রোজা চলছে ওদের। আমাকে বলছে আপনারা জয় শ্রীরাম বলেন কেন? ওটা তো ধর্মীয় স্লোগান। আমি ওনাকে বললাম আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না, আপনি ভারত মাতাকে জয় বলুন। আর আমরা জয় শ্রীরাম বলি এই কারণে, রাম রাজ্য আমরা চাই। রাম রাজ্য মানে কি? মাথায় ছাদ, হাতে কাজ, পেটে ভাত। যোগী আদিত্যনাথ দিয়েছেন। সুরক্ষা আর সুশাসন, ডবল ইঞ্জিন আনুন। লক্ষ্মীর ভান্ডার টান্ডার থাকবে না, অন্নপূর্ণা ভান্ডার হবে। 3000 টাকা মেয়েদের দেব। ভজনলাল শর্মার মতো রাজস্থানে বিজেপি সরকারের মতো 450 টাকার গ্যাস দেব। যত পরিযায়ী শ্রমিক আছে সবকে মুর্শিদাবাদে ফিরিয়ে কাজ দেব। প্রতি বছর এসএসসি হবে। আর কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পেনশনার্স, কর্মচারী, পুলিশ কর্মী, শিক্ষকরা পাবেন। রাজ্য সরকারের যত পোস্ট ফাঁকা আছে 1 বছরে ফিল আপ বিজেপি করবে। আমরা কথা দিলাম, অন্য রাজ্য করেছে, আমরাও এখানে করে দেখাবো। তাই সবাই মিলে ডাক্তার নির্মল শাহকে ভোট দিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমরা সবাই সমস্যার যন্ত্রণায় ছটফট করছি আর কষ্ট পাচ্ছি, আর মনে হচ্ছে এই কষ্ট বোধহয় শেষ হবে না। কিন্তু আমি চিকিৎসক, আমি জানি প্রসবাসন্ন জননী যখন প্রসব যন্ত্রণায় কষ্ট পান তখন তারও মনে হয় সব শেষ হবে, কিন্তু শেষ হয় না। তখন জন্ম নেয় নতুন শিশু, নতুন প্রাণ, নতুন জীবন। আর আজকের এই সমস্যা সংকুল জীবন থেকে বেরিয়ে আসবে নতুন পথ, নতুন আলো, নতুন দিশা। আমাদের দিশা ঠিক রাখতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক রাখতে হবে, আমাদের বেছে নিতে হবে কোনটা সঠিক পথ। আমাদের দেশে, এই ধর্মনিরপেক্ষ দেশে আমাদের বারবার ভুল বোঝানো হয়েছে। ধর্মনিরপেক্ষ দেশ মানে হচ্ছে যে দেশ কোনো ধর্মের নয়, নিয়মে চলে না, কিন্তু কোনো মানুষ ধর্মনিরপেক্ষ হয় না। এইটাই বারবার ভুল বোঝানো হয়েছে। সব সময় কমিউনিস্ট, কংগ্রেস বুঝিয়েছে সনাতন মানুষকে ধর্মনিরপেক্ষ হতে হবে, আর কাউকে ধর্মনিরপেক্ষ না হলেও চলবে। আর তাতে বিভেদ তৈরি হয়েছে, বিভাজন তৈরি হয়েছে। আর এই বিভাজন করে তারা শোষণ করে একদল মানুষকে বিশেষ সুবিধা দিয়ে ভোট ব্যাংক তৈরি করে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করে তাদের ভোটে জিতে সরকারের ক্ষমতায় গেছে। সাবধান, এই মানুষগুলো এখনো বেঁচে আছে, এখনো আপনাদের কানে কানে ফুসফুস করে এই বিভেদের কথা বলবে। আমি বারবার সাবধান করছি এই কারণে, দেখবেন নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার জন্য কেউ ফেজ টুপি পরে এই সময় ইফতেহার করবে। আমাদের এক নেত্রী রয়েছেন, তিনি কখনো গুরুদুয়ারায় প্রার্থনা করেন, একই লাইনে গিয়ে গির্জায় গিয়ে প্রার্থনা করেন, তারপরে মসজিদে যান, তারপরে মন্দিরে যান। কাউকে ধর্মনিরপেক্ষ হওয়া যায় না, কোনো দিন কোনো মানুষ ধর্মনিরপেক্ষ হয় না। এই সত্যটা বুঝুন।
ধর্ম বিশ্বাস, আপনারা মানুষ ধর্ম বিশ্বাসী হয় আর ধর্মে অবিশ্বাসী হয়, এই সত্যটা বুঝুন। আমি যদি ঈশ্বরে বিশ্বাস হই, আমি ঈশ্বর বিশ্বাস করতে পারি আমাদের দেশে, আমি ঈশ্বর পালন করতে পারি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তারা ঈশ্বর আল্লাহকে পালন করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো ধর্ম যেন কোনো ধর্মকে বিরক্ত না করে, তার ধর্ম পালনে যেন কোনো বাধা সৃষ্টি না করতে পারে, এটাই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নীতি। সুতরাং যদি সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা মনে করেন যে তাদের থেকে আমরা দূরে রয়েছি, আপনাদের এই ভুল ধারণা যারা ভিতরে ঢুকিয়ে দিয়েছে তাদের থেকে সাবধান থাকবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেক মানুষ ভারতের নাগরিক, প্রত্যেক মানুষের ধর্মাচরণের পূর্ণ অধিকার রয়েছে। কারো কিন্তু ধর্ম নিয়ে নোংরামি, ধর্ম নিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, জাতীয়তা বিরোধী কার্যকলাপকে কিছুতেই মেনে নেওয়া যাবে না। আমি রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী মানুষ। আমি দেশকে, রাষ্ট্রকে মনে করি এই রাষ্ট্র আমার মাতা। আমি বন্দে মাতরমে বিশ্বাস করি। যে রাষ্ট্রকে বিশ্বাস করে, সে যে ধর্মের মানুষই হোক না কেন, সে আমার সঙ্গে, আমার বুকের কাছে, সেই জাতীয়তাবাদী। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনি চিকিৎসক, হঠাৎ রাজনীতির ময়দানে এলেন কেন? ব্যস্ত ছিলেন। আপনি কি পারবেন রাজনীতি সামলাতে? তাদের বলে দিই, আমাদের এই পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র রায়, আমার পরম পূজনীয় আমাদের স্যার, তিনি একজন চিকিৎসক ছিলেন এবং তিনি সুশাসক ছিলেন। তিনি সুশাসক ছিলেন কারণ তিনি সৎ ছিলেন, আর এই সৎটাই হচ্ছে আসল। যদি দৃষ্টিভঙ্গি ঠিক না থাকে, অসৎ মানুষ হয়, সে চিকিৎসক হোক, সে নেতা হোক, যেই হোক, সে কোনোদিন দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না। যেটা প্রমাণ করেই দেখেছে নরেন্দ্র দামোদর দাস মোদী। মোদীর বিকশিত ভারতে আমি নিজেকে সৈনিক বলে মনে করেছি, তাই সব কিছু ছেড়ে দিয়ে আমি নরেন্দ্র দামোদর দাস মোদীর কাছে কাজে এসেছি একটাই কারণে, পরের প্রজন্মের কাছে আমার শপথ, এই দেশটাকে আমি বাসযোগ্য করে যাব। আমি তারপর যতক্ষণ দেহে আছে প্রাণ, আমি সর্বজঞ্জাল, আমি এই শিশুর, এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি এখানে থাকবো, সুতরাং আমি দীর্ঘবার সুযোগ পাবো। কিন্তু শুভেন্দুদাকে আমরা পাবো না, আবার পাবো, কিন্তু আজকে এই সূর্য ডুবে যাচ্ছে, এই সন্ধ্যাবেলায় শুভেন্দুদার গলার আওয়াজ শুনতে বড় ইচ্ছা করছে আপনাদের সবার। আমি সভামঞ্চ থেকে সরে যাব, কিন্তু তার আগে আমি একটা কথা বলছি, আমি কারোর বিরুদ্ধে সৌজন্যের বাইরে আমি যেতে চাই না, কোনোদিন যেতে চাই না, যদি না আমাকে কেউ সৌজন্যে আঘাত করে। আমি একটাই কথা বলছি, আমাদের মুখ্যমন্ত্রী অনেক সময় নজরুলকে নিয়ে অনেক কথা বলেন, অনেক শ্লোক আওড়ান, অনেক কবিতা আবৃত্তি করেন, কিন্তু আমি একটা কথা বলছি, মমতা গান্ধী যে ডোল পলিটিক্স করছেন, যে ভিক্ষা দেওয়া পলিটিক্স করছেন, এই পলিটিক্সটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। আর এইটা যদি বুঝতে না পারেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে বেঁচে থাকতে হবে, আমার পরের প্রজন্মকেই পরিযায়ী শ্রমিক হতে হবে, আর এই পশ্চিমবঙ্গটা বৃদ্ধাশ্রমে হয় পরিণত হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ছোট্ট নজরুলের কবিতার 2 লাইন পড়ে বলে শোনাবো, আর আমি বলবো যে মমতাদি, আপনি দয়া করে এই কবিতাটা পড়বেন, কারণ আপনি সব কবিতাটা পড়লে মনে হয় এই কবিতাটা পড়েননি। হে মহামানব, বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, দাও ধৈর্য, দাও শৌর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। মানুষের জয় হোক, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। সকলকে আমার নমস্কার, আমার শুভেচ্ছা। আবার দেখা হবে লড়াইয়ের ময়দানে, আবার দেখা হবে।